রাজশাহী থেকে পঞ্চগড় যাওয়ার জন্য বাইক নিয়ে বের হলো ফাহিম। তার বন্ধু বান্ধব তার পিছনে আসতেছে। রাত 2টা, মাঝ রাস্তায় একটা হোটেল এসে সবাই খাওয়া দাওয়া করে। ফাহিম সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তোরা শর্টকাটে যাবি নাকি মেইন রাস্তা দিয়ে যাবি? আমি তো মেইন রাস্তা দিয়ে যাব ভাবতেছি। আপনি মেইন রাস্তা দিয়ে যান আর আমরা শর্টকাটে যাব। আপনার সাথে একটা চ্যালেঞ্জ রইল। যেহেতু আমরা পঞ্চগড় যাইতেছি, সো যদি আপনি আমাদের আগে ওইখানে গিয়ে পৌঁছে যান, তাহলে আপনি ওইখানে যতদিন থাকবেন আপনার সকল খরচ এবং বাইকের যত তেল লাগে আমরা দিব। ঠিক আছে, ডান। তবে একটা কথা, আমি যদি রাস্তায় কোনো সমস্যায় পড়ি বা আমার বাইক যদি কোনো সমস্যায় পড়ে, তখন তোরা যদি কিছু চাস আমার কাছে, তাহলে আমি কিন্তু দিতে পারবো না, এটা মনে রাখিস। ঠিক আছে, আমরা তোর কাছে কোনো কিছুই চাইবো না। যদি বাইকের কোনো সমস্যা হয়, এখন তাহলে যাওয়া যাক। এই বলে ফাহিম মেন রাস্তা দিয়ে ফুল স্পিডে বাইক চালিয়ে যাইতেছে। প্রায় 20 মিনিট। হঠাৎ সামনে দেখতে পেল একটা বড় ট্রাক দাঁড়িয়ে আছে এবং একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মেয়েটার পরনে লাল বেনারসি। মেয়েটা বারবার ছোটার জন্য চেষ্টা করতেছে, কিন্তু 4 থেকে 5 জন ধরার কারণে ছুটতে পারতেছে না। ফাহিম তার বাইক লোকগুলোর সামনে এসে দাঁড় করিয়ে ব্যাগের ভেতর থেকে একটা খেলনা পিস্তল বের করে। তাদের সামনে দাঁড়িয়ে বলতে লাগে, কিরে, এই মেয়েকে তুলে নিয়ে যাবি? যা নিয়ে যা, দেখি তোরা কত দূর নিয়ে যেতে পারিস। আমার হাতে পিস্তল দেখেছিস? জাস্ট একটা গুলি করব, সাথে সাথে মাটিতে পড়ে কাতরাতে কাতরাতে মারা যাবি। ফাহিমের কথা শুনে লোকগুলো ভয়ে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে ওইখান থেকে চলে গেল। এইদিকে ফাহিম মেয়েটার কাছে এসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? আর ওই ছেলেগুলো তোমাকে কোথায় পেয়েছে? আর তুমি এইভাবে বিয়ের লাল বেনারসি, গলায় সোনার গহনা মনে হচ্ছে পরে আছো, এইসব দেখে তো ওই লোকগুলো তাদের লোভ সামলাতে পারে নাই। আসলে আমি বিয়েবাড়ি থেকে পালিয়ে এসেছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু ছেলে আমার একদম পছন্দ হয় নাই। ছেলেটা অনেক খারাপ, আমাদের এলাকার নেতার ছেলে। সে অনেক মেয়েদের সাথে খারাপ কাজ করেছে। আমি সব কিছুই জানি। আমার বান্ধবীর সাথেও সে খারাপ কাজ করেছে। আমার আব্বু আম্মু আমাকে জোর করে তার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তাই আমি বিয়েবাড়ি থেকে কোনো রকম বান্ধবীদের সাহায্য নিয়ে পালিয়ে এসেছি। ও আচ্ছা, তো এখন কোথায় যাবেন? আর এইগুলো তো মনে হচ্ছে সোনার গহনা, এগুলো পরে থাকলে তো যদি কোথাও হারিয়ে যায় তাহলে তো অনেক সমস্যা হবে। এখনকার গহনার যেই দাম। হ্যাঁ, আপনি যদি একটু ম্যানেজ করেন তাহলে আমি আপনার ব্যাগের ভেতরে আমার এই গহনাগুলো রাখতে পারি। আর আমি কোথায় যাব, কি করব, এসব কোনো কিছুই জানি না। আপনার তো বাইক আছে, আমাকে কি একটা ভালো জায়গায় নামিয়ে দিয়ে আসতে পারবেন, যেখানে আমি থাকতে পারবো কয়েকটা দিন? হ্যাঁ, আমার জানা মতে একমাত্র হোটেল ছাড়া আর কোনোখানে ভালো জায়গা নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা ভালো হোটেলে নামিয়ে দিয়ে আসতে পারি। পঞ্চগড় অনেক আগে গিয়েছিলাম, তখন দেখেছিলাম ভালো হোটেল আছে। এখন গেলে তো আরও ভালো হোটেল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলেন, আমিও যাব। মানজিয়া তার গহনাগুলো খুলে ফাহিমের বাইকের পেছনে বসে পড়ল। এদিকে ফাহিম ভালোভাবে বাইক চালাচ্ছে। দীর্ঘ 4 ঘন্টা পর ফাহিম চলে আসলো পঞ্চগড়। এসে দেখে তার সকল বন্ধুরা চলে এসেছে। ফাহিমের পিছনে সদ্য লাল শাড়ি পরা মেয়েকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ফাহিমের দিকে। কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ রাফিয়া বলতে লাগলো, ফাহিম, তোর পিছনে ওই মেয়েটা কে? আগে তো কখনো দেখি নাই। আর এই মেয়েটা লাল বেনারসি পরে আছে কেন? তুই কি এই মেয়েটাকে বিয়ে করেছিস নাকি? আর এই মেয়েটাকে কোথায় পেলি? আমি ফাহিমের গার্লফ্রেন্ড। ফাহিম প্রায় 5 ঘন্টা আগে আমাকে বিয়ে করেছে, সো আমি তার বউ। সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলবে। মানজিয়ার মুখে এই রকম কথা শুনে ফাহিম হাঁ করে তাকিয়ে রইল মানজিয়ার দিকে। এদিকে মানজিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ পর। রাফিয়া মানজিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা যাই হোক, বিয়ে যেহেতু করে ফেলেছো আমাদেরকে না জানিয়ে, সো এখন আমরা আর কি বলবো। ফাহিম ভাইয়া রুম বুক করে ফেলেছি, চলেন। আর আপনাদের তো কাপল বেডরুম দিতেই হবে। কাপল বেডরুম না দিলে এক বিছানায় ঘুমাতে পারবেন না।
আরে ঘুমাতে পারবো, সমস্যা হবে না। আপনাদের ভাইয়া বিছানায় শুয়ে থাকবে আর আমি আপনাদের ভাইয়ার বুকের উপর ঘুমাবো। ফাহিম এতক্ষণ চুপ ছিল। মানজিয়া আর এই কথা শুনে ফাহিম আর চুপ থাকতে পারল না, মুখ ফসকে বলে ফেল, এই মেয়ে, তোমার তো সাহস কম না। আর আমি তোমাকে কখন বিয়ে করেছি? তোমাকে তো রাস্তায় কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়েছিলাম, আর তুমি এখন আমাকে তোমার নিজের জামাই বানিয়ে ফেলেছ। এটা কিন্তু একদম ঠিক কাজ করো নাই। আর তুমি যে আমাকে বিয়ে করেছো, কাবিননামা কোথায়? কাবিননামা দেখাও। হ্যাঁ, আমার তো একদম খেয়াল ছিল না আপনারা যে বিয়ে করেছেন। কাবিননামা দেখান। কাবিননামা দেখে এরপরে আমরা বিশ্বাস করব। এর আগে আমরা বিশ্বাস করব না যে আপনারা বিয়ে করেছেন। হ্যাঁ, কাবিননামা দেখান। কাবিননামা তো আপনার কাছে থাকবে, দেখান তাড়াতাড়ি। মানজিয়া কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মানজিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই জিনিসটার আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি যে কাবিননামা রেখে এসেছেন ওইখানে, এখন এখানে এসে বলতেছেন যে বিয়ে করেন নাই। আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে কাজী অফিসে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে বিয়ে করেছে কিনা। রাফিয়া দেখ, তোরা অন্তত আমাকে বিশ্বাস কর। আমি এই মেয়েটাকে রাস্তায় পেয়েছি। রাস্তায় এই মেয়েটাকে কিডন্যাপাররা তুলে নিয়ে যাচ্ছিল, পরে আমি বাঁচিয়েছি। আর যদি আমার কথা বিশ্বাস না করিস, এই ব্যাগের ভিতরে দেখ, এই মেয়ের সকল গহনা রাখা আছে। এই মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, আর এখন বলতেছে যে এই মেয়েটা আমাকে বিয়ে করেছে। আচ্ছা ভাই, তোরা এখন চুপ কর। অনেক দূর থেকে এসেছি, এখন একটু নিজেদের রুমে গিয়ে রেস্ট কর। সকাল হয়েছে, এখন দুপুরের দিকে একবারে খাওয়া দাওয়া করে এই সমস্যার সমাধান করব। এখন সবাই সবার রুমে যাও। আর ফাহিম, তুই যেহেতু ঝামেলা নিয়ে এসেছিস, ঝামেলা তোর সাথে রাখবি। আমার কোনো কিছু করতে পারবো না, বা তোকে সাহায্য করতে পারবো না। ভাই, আমাকে সাহায্য করার দরকার নেই, শুধু এই মেয়ের হাত থেকে বাঁচা। এই মেয়ে কত বড় একটা মিথ্যা কথা বলে ফেলেছে শুনেছিস? যাই হোক, এখন যার যার রুমে যা। আর এই মেয়ে চলো আমার সাথে, গিয়ে ফ্রেশ হয়ে এরপরে রেস্ট করবে। ফাহিম তার রুমের চাবিটা নিয়ে মানজিয়াকে নিয়ে চলে আসলো রুমে। মানজিয়া চুপচাপ বসে আছে। বিছানায় মানজিয়াকে বসে থাকতে দেখে ফাহিম বলতে লাগলো, কি ব্যাপারে এইভাবে বসে আছেন কেন? যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমার তো কাপড় ওই কিডন্যাপারদের গাড়িতে রাখা ছিল, তারা তো কাপড় নিয়ে গেছে। এখন আমি কি পরবো এটাই ভাবতেছি। আর আপনি যদি পারেন তাহলে আমার বান্ধবীর কাছ থেকে আমাকে ড্রেস এনে দিতে পারবেন। বড় মুখ করে তো বলেছেন যে আমি আপনার বয়ফ্রেন্ড। এখন কেমন লাগে? এখন তাদেরকে গিয়ে বলেন যে আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি, সাথে শুধু গহনা ছিল আর কাপড় চোপড় ছিল, ওইগুলো কিডন্যাপার নিয়ে গেছে। অযথা আমাকে ফাঁসিয়ে দিতেছেন। আমি তো আপনাকে চিনিও না। এমন করতেছেন কেন? আমি একটা বিপদে পড়েছি, বিপদ থেকে রক্ষা করতে পারবেন না আপনি? তাহলে কেমন পুরুষ হলেন আপনি বলেন তো আমাকে? আমার তো মনে হয় আপনি কাপুরুষ। এটার জন্য আপনি বলতেছেন যে পারবেন না। এই ফাহিম কখনোই কাপুরুষ হয় না। আপনি এখানে ওয়েট করেন, আমি 4-5 মিনিটের মধ্যে আপনাকে ড্রেস এনে দিতেছি। এই বলে ফাহিম চলে আসলো রাফিয়ার রুমের সামনে। কলিং বেল দিতেই রাফিয়া এসে দরজা খুলে দিল। ফাহিমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর না বউ আছে, ঘরে তোর বউয়ের কাছে যা। দেখ রাফিয়া, আমার মাথা এমনিতেই গরম আছে, তুই আবার গরম করিয়ে দিস না। যেটা বলতেছি সেটা শোন। ওই মেয়েটার ড্রেস নাই, ওই মেয়েটার জন্য ড্রেস দে তোর কাছ থেকে। আচ্ছা, তুই 1 মিনিট দাঁড়া, আমি মাত্র ড্রেসগুলো লাকেজ থেকে বের করেছিলাম, তোকে আমি এক্ষুনি এনে দিতেছি। এই বলে রাফিয়া বিছানার উপর থেকে এক সেট ড্রেস এনে ফাহিমকে দিয়ে দিতেই ফাহিম চলে আসলো তার রুমে। এসে দেখে মানজিয়া রুমে নেই। মানজিয়াকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ মানজিয়াকে ডাকার পর হঠাৎ মানজিয়া ওয়াশরুম থেকে একটা হাত বাড়ি বের করে দিয়ে বলতে লাগলো, এই যে আমি এখানে কাপড়গুলো ওয়াশরুমের সামনে আমার হাতে দিয়ে যান। আর আপনি ভুলেও কিন্তু ওয়াশরুমে ঢুকবেন না এখন। আমি অন্য ছেলেদের মতো ছেলে না
যে যখন তখন মেয়েদের ওয়াশরুমের ভিতরে ঢুকে যাব। আপনি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বাইরে আসেন, আমি আবার ফ্রেশ হব, অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত লাগতেছে অনেক। মানজিয়া ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। ফাহিম মাথা নিচু করে ওয়াশরুমের ভিতর ঢুকে গেল। ফাহিম মানজিয়াকে এখনও ভালোভাবে দেখে নাই। ফ্রেশ হয়ে এসে ফাহিম বাহিরে বের হয়ে মানজিয়ার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। হাঁ করে তাকিয়ে আছে ফাহিম মানজিয়ার দিকে। এটা দেখে মানজিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল আর বলতে লাগলো, এইভাবে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখতেছেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে এভাবে তাকিয়ে দেখতেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি তো দেখতে আকাশের পরীর চাইতেও অনেক সুন্দর। মন তো বলতেছে আপনার সাথে কিছুক্ষণ ছাদে গিয়ে গল্প করি রাতের বেলা। হয়েছে হয়েছে, আর পটানোর চেষ্টা করতে হবে না। ফ্রেশ হয়ে এসেছেন, এখন রেস্ট করেন। আর দুপুরবেলা উঠে কি করব সেটা ভাবতে হবে। ফাহিম আর কিছু না বলে শুয়ে পড়ল মানজিয়ার পাশে। এদিকে মানজিয়া মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রেখেছে। বেশ কিছুক্ষণ পর ফাহিম ঘুমের দেশে পাড়ি দিতেই মানজিয়া এক চোখ মেলে ফাহিমের দিকে ভালোভাবে তাকিয়ে বলতে লাগলো, মাশাল্লাহ মাশাল্লাহ, ছেলেটা তো দেখতে পুরোটাই কিউটের ডিব্বা। মন চাইতেছে এক্ষুনি তাকে ওই গোলাপি লাল দুইটা মন চাইতেছে এখনই তার ওই গোলাপি গাল দুইটাকে কামড় মেরে আরো গোলাপি বানিয়ে দিতে। এসব বলতে না বলতে মানজিয়া ফাহিমের গালে টপাস করে একটা কামড় বসিয়ে দিতে ফাহিম ঘুম থেকে লাফ দিয়ে উঠল আর বলতে লাগলো, এই মেয়ে, আপনার সমস্যা কি? আমার গালে কামড় দিয়েছেন কেন? আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই? এইভাবে একটা অপরিচিত ছেলের গালে কামড় দিয়েছেন? আপনার তো মান সম্মান বলতে কোনো কিছুই নেই। আমার মান সম্মান থাকলে তো আমি অবশ্যই বলতাম। মান সম্মান নেই বলেই তো আপনার গালে কামড় দিয়ে বসেছি। তবে আপনার গাল দুইটা যে এত কিউট আগে জানতাম না। ফাহিম আর কিছু বলল না, আবারও শুয়ে পড়ল উল্টো পাশ ঘুরে। ফাহিম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এদিকে মানজিয়া ফাহিমের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু ফাহিম তো ঘুমিয়ে আছে। এটা দেখে মানজিয়া ফাহিমকে এক লাথি মেরে খাটের উপর থেকে নিচে ফেলে দিল আর ঘুমের ভান করে ঘুমাতে লাগলো। এইদিকে ফাহিম নিচে পড়ে গিয়ে চিৎকার করে উঠল। পাশের রুম থেকে তার বন্ধু বান্ধবরা আড্ডা দিচ্ছিল। সবাই ফাহিমের চিৎকার শুনে তাড়াতাড়ি করে চলে আসলো ফাহিমের রুমের সামনে আর বলতে লাগলো, কিরে ফাহিম, কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠলি কেন? দরজা খোল বন্ধু, কি হয়েছে আমরাও দেখতে চাই। এত জোরে চিৎকার করে উঠলি যে আমরা সবাই তোর চিৎকার শুনে তোর দরজার সামনে চলে এসেছি। ফাহিম কোনো রকম কোমরে হাত দিয়ে আস্তে আস্তে উঠে চলে আসলো দরজার কাছে। দরজাটা খুলে দিতেই সবাই ভিতরে চলে আসলো। ফাহিম দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর আর ফর্সা। নিচে পড়ে গিয়ে তার মুখে ব্যথা পেয়েছে, গাল দুইটা লাল হয়ে আছে, নাকও কিছুটা লাল হয়ে গেছে। এটা দেখে ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, তোর এরকম অবস্থা হয়েছে কেন? মানজিয়া তোকে কিছু বলেছে? মানে কিছু করেছে নাকি? আর কিছু করলেও তো এরকম অবস্থা থাকতো না। আরেকটা জিনিস, তোর গালে কামড়ের দাগ কেন? নিশ্চয়ই মানজিয়া তোর গালে কামড় দিয়েছে। শালার একজন কেনে কপালে জুটিয়েছি। না তো আমি ঘুমাতে পারতেছি, না তো আমি কোনো কিছু করতে পারতেছি। রাফিয়া, তোর দুইটা পায়ে পড়তেছি, তুই বোন প্লিজ এই রুমে থাক, না হলে এই মেয়েটা আমাকে মেরে আলু ভর্তা বানিয়ে পরোটার সাথে খেয়ে ফেলবে। না ভাই, তোর যে এই অবস্থা করেছে, এখন যদি আমি এই রুমে থাকি তাহলে তো এর চাইতেও দ্বিগুণ আমার অবস্থা খারাপ হবে। চল চল, আমরা সবাই আমাদের রুমে যাই। ফাহিম, যা তুই গিয়ে রুমে ঘুমা। এই বলে সবাই ওইখান থেকে চলে গেল। এদিকে ফাহিম পড়ে গেছে মানকা চিপাই। বিছানায় এসে শুয়ে পড়তে মানজিয়া বলতে লাগলো, সরি মিস্টার ফাহিম, আমি বুঝতে পারি নাই আপনি এইভাবে পড়ে যাবেন। আমি জাস্ট মজা করে আপনাকে হালকাভাবে লাথি মেরেছিলাম। আপনি যে একেবারে সাইডে গিয়ে ঘুমিয়ে আছেন এটা আমি খেয়াল করি নাই। আপনি জানেন আপনার এই সামান্য ভুলের জন্য আমার কত বড় ক্ষতি হতে পারত? এইখান থেকে পড়লে আমি মরে যেতাম, বা আমার হাতের একটা আঙুল বা আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙেও যাইতো। সরি বললাম তো, আর কখনো এরকম মজা করব না। এইবারের মতো আমাকে মাফ করে দেন। এখন আপনি ঘুমান, আমার ঘুম আসতেছে না। যখন ঘুম আসবে তখন আমি ঘুমাবো।
ফাহিম মানজিয়ার মায়াভরা মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফাহিম ঘুমিয়ে গেল। এইদিকে মানজিয়া কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর মানজিয়া ও ফাহিমকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে ফাহিম মানজিয়াকে কোলবালিশ মনে করে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে মনে হবে এই পড়ে যাইতেছে। এইদিকে মানজিয়া নড়চড় করতে পারতেছে না। প্রায় 1 ঘন্টা এইভাবে থাকার কারণে মানজিয়া ঘেমে পুরো একাকার হয়ে গেছে। ঘুমের ঘরে মানজিয়া বলতে লাগলো, আম্মু ফ্যানটা ছেড়ে দাও, অনেক গরম লাগতেছে। এই দেখো আমি ঘেমে পুরো একাকার হয়ে গেছি। মানজিয়া কাকে ডাকতেছে সে নিজেও জানে না। এইদিকে ফাহিম মানজিয়া আর এরকম কথা শুনে তার ঘুমটা ভেঙে গেল। ফাহিম মানজিয়ার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে সে নিজে মানজিয়াকে এমনভাবে জড়িয়ে ধরেছে মানজিয়া নড়াচড়া করতে পারছে না। এটা দেখে ফাহিম তাড়াতাড়ি করে মানজিয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। ফাহিম ফ্রেশ হয়ে চলে আসলো বেলকুনিতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশের দেওয়াল এবং দালান কোঠাগুলো দেখছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর ফাহিম নিজের মনকে বলতে লাগলো, আচ্ছা, এই মেয়েটা যে বিয়েবাড়ি থেকে পালিয়ে এসেছে, এখন যদি তার পরিবার এবং তার সেই হবু বর খোঁজাখুঁজি করে তাহলে কি হবে? তাকে যদি একবার পেয়ে যাই তখন তো আবারও তাকে ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে। এখন এই মেয়েটাকে কিভাবে রক্ষা করব? ফাহিম এইসব কিছু ভাবতেছে এমন সময় পিছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরেই দেখতে পেল মানজিয়া ঘুম থেকে উঠে গেছে। মানজিয়াকে দেখে ফাহিম মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, বাহ, ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠে গেছেন। আপনি তো আমার আরও কত পরে ঘুমিয়েছেন, এত তাড়াতাড়ি উঠে গেলেন যে? এমনিতেই উঠে গেছি, ঘুমটা ভেঙে গেছে হঠাৎ করে, তাই। আর কি ফ্রেশ হয়ে এসে আপনার পেছনে দাঁড়ালাম। ও আচ্ছা, বসেন তাহলে চেয়ারে, দুজনে বসে গল্প করি। তারা সবাই ঘুম থেকে উঠুক, এরপরে না হয় সবার সাথে বসে গল্প করা যাবে। ঠিক আছে। ফাহিম মানজিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে চায়। মানজিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতেছে, ফাহিম, আমি তো বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আশা করি তারা হয়তো অলরেডি আমাকে খোঁজ লাগিয়ে দিয়েছে। তারা যদি এখন আমাকে পেয়ে যায় তাহলে আবারও সেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে, বিয়ে দেওয়ার জন্য। এখন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বাঁচতে পারবে না আমাকে ওই ছেলের হাত থেকে। মানজিয়া এসব কিছু বলতেছে এমন সময় ফাহিমের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু ফয়সাল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফয়সাল বলতে লাগলো, ফাহিম, যদি ঘুম থেকে উঠে থাকিস তাহলে আমাদের রুমে চলে যাই। আমরা সবাই মাত্র ঘুম থেকে উঠে আড্ডা দিতে বসলাম। তুই মানজিয়াকে রুমে চলে আয়। ফাহিম ফোনটা কেটে দিয়ে মানজিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মানজিয়া, চলো আমরা পাশের রুমে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারা ওইখানে বসে আড্ডা দিতেছে, আমরাও গিয়ে তাদের সাথে বসে আড্ডা দিই, তাহলে আরও অনেক বেশি মজা হবে আড্ডা দিতে। হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। সবাই যেহেতু এখানে বসে বসে আড্ডা দিতেছে, আমরাও গিয়ে তাদের সাথে হাত মিলিয়ে আড্ডা দিই, তাহলে আমাদের আড্ডাটা আরো বেশি জমে যাবে। ফাহিম রেডি হয়ে বসে আছে। 2-3 মিনিট পর মানজিয়া চলে আসলো নিচে। ফাহিম মানজিয়াকে নিয়ে চলে আসলো রাফিয়ার রুমে। ওরা দুজন আসতেই রাফিয়া বলতে লাগলো, ওই তো ফাহিম আর মানজিয়া চলে এসেছে। বস বস, এখানে বস। মানজিয়া, তুমি সত্যি করে বলবে? তুমি যদি এখন সত্যি কথা বলো তাহলে আমরা তোমাকে হেল্প করব, আর যদি মিথ্যা বলো তাহলে আমরা তোমাকে হেল্প করব না। আমি জানি আপনারা আমাকে কি প্রশ্ন করবেন, আমি সব কিছু বলতেছি। আসলে আমার আব্বু আম্মু একটা গুন্ডা বখাটে ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইতেছে, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করব না। ওই ছেলেকে আমার একদম পছন্দ না। যদি পছন্দ হয় তো তাহলে আমি সবাইকে বলতাম, কিন্তু আমার অপছন্দের বিরুদ্ধে তারা আমাকে বিয়ে দিতেছে, তাই আমি বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার আব্বু গ্রাম প্রধান, আমাদের অনেক জায়গায় সম্পত্তি আছে। আমার দাদা এক সময়ে গ্রামের জমিদার ছিল। যাই হোক, আর ভেতরে না যাই, এখন আমি এখানে চলে এসেছি। আপনারা আমাকে কিভাবে সাহায্য করবেন করেন। এই ফয়সাল, সাব্বির, রানা আর ফাহিম ভাইয়া, আপনি কি বলেন?
এখন মানজিয়াকে কিভাবে হেল্প করা যায়? কিভাবে আর করব? চল তাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসি, আর সবাইকে উদ্দেশ্য করে বলবো যে ভালো একটা ছেলের সাথে তাকে বিয়ে দেওয়ার জন্য। আপনি তো সবার মধ্যে থেকে অনেক ভালো, তাহলে আপনি আমাকে বিয়ে করে ফেলেন। অন্য কেউ বিয়ে করার চাইতে আপনি করে ফেললে আরো বেশি ভালো হবে। আমার 2টা বউ আছে, 2 বউয়ের 2টা করে বাচ্চা আছে। আপনাকে আমি বিয়ে করতে যাব কোন দুঃখে? এই সাব্বির, তুই বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারিস, তোর তো আবার বউ দরকার। ভাই, আমার বিয়ে করার প্রয়োজন নেই এখন, কারণ আমার গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়ে আমি সব কিছুই করতে পারি। আর কয়েকদিন পর বাসায় জানিয়ে দেব, এরপরে তাদের বাসায় যাব। বাহ, এত কিছু হয়ে গেল আর আমি কোনো কিছুই জানলাম না। হাই পোড়া কপাল, আল্লাহ আমার কপালে এই লিখে রাখছিল। মানজিয়া, তুমি আর কয়েকটা দিন এখানে থাকো, এরপর না হয় দেখা যাক তোমার কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ, থাকতে পারবো, কিন্তু আপনাদের সাথে সব সময় আমাকে নিয়ে ঘুরোঘুরি করতে হবে। আমি এখন টাকা দিতে পারবো না। খাতায় বা মোবাইলে একটা হিসাব করে রাখবেন, তাহলে আমি আমার বিয়ের পরে জামাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, আমরা যেখানে যেখানে যাই সেখানে সেখানে আপনাকে নিয়ে যাব। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি রাফিয়ার বা আমার বাইকের পিছনে বসে যেতে পারবেন। রাফিয়ার পিছনে বসে যাওয়ার দরকার নেই। আপনার পিছনে বসে যেহেতু মাঝপথ থেকে এসেছিলাম, তাহলে যতদিন থাকবো ততদিন আপনার পেছনে বসে ঘুরোঘুরি করব। আর আমি বাইক চালাতে পারি, আপনারা আবার ভাইবেন না যে আমি বাইক চালাতে পারি না। এই বলে মানজিয়া সবার সাথে আড্ডায় মেতে উঠল। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মানজিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, তোমার ফোনটা কি একটু দেওয়া যাবে আমাকে? আমি একটু আমার বান্ধবীকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম ওইখানের পরিস্থিতি কেমন। এই নাও আমার ফোন। ফাহিম তার ফোনটা দিয়ে দিতে মানজিয়ার বান্ধবীর নাম্বার উঠিয়ে কল দিল। বেশ কিছুক্ষণ পর তার বান্ধবী কবিতা কলটা রিসিভ করতে মানজিয়া বলতে লাগলো, কবিতা, ওই দিকের কি খবর রাজু? আর কোনো সমস্যা করে নাই তো? সমস্যা তো করে নাই, কিন্তু এমন কিছু কথা বলে গেছে যেগুলো তোর আব্বুও সহ্য করতে পারে নাই। সেন্সলেস হয়ে পড়ে গেছে মাটিতে। তুই এখান থেকে চলে গিয়ে খুব ভালো কাজ করেছিস বান্ধবী। আমাদের মতো তুই তোর নিজের জীবনটা বাঁচিয়েছিস। শোন, আমাকে ফোন দিস না বেশি। আমাকে ফোন দিলে পরে ওরা সন্দেহ করবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে ফোন দিব না। আর তুই আব্বু আম্মুর খেয়াল রাখিস, ভাইয়াকে বলিস আব্বু আম্মুর খেয়াল রাখার জন্য। এ বলে মানজিয়া কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর ফাহিমের ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখে তার ছোট বোন কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তার ছোট বোন বলতে লাগলো, ভাইয়া, তুমি নাকি পালিয়ে বিয়ে করেছো? এটার জন্যই তো বলি এত পাগল কেন ঘোরাঘুরি করার জন্য। দাঁড়াও, আম্মুকে আমি এক্ষুনি বলছি। এই কাশফিয়া, তোকে আবার কে বলেছে যে আমি পালিয়ে বিয়ে করেছি? তুই কিছু না জেনে শুনে আম্মু আব্বুর কানে অযথা বাজে কথা লাগিয়ে দিবি না। আব্বু আম্মু যদি আমাকে বকাবকি করে তখন কিন্তু আমি আর বাসায় যাব না। তুই খুব ভালো করে জানিস যে আমি কোথায় কোথায় থাকতে পারি। হয়েছে হয়েছে, আর আমাকে ভয় দেখানোর প্রয়োজন নেই। আমি তোমার এসব শুনে ভয় পাই না। ভয় পাইলে আরো অনেক আগেই ভয় পাইতাম। তার চাইতে ভালো তুমি সত্যি করে বলে দাও যে তুমি বিয়ে করেছো, তাহলে আমি আব্বু আম্মুর কাছে কোনো কিছুই বলবো না। আমার বোন, আমার কলিজার টুকরা, আমি সত্যি করে বলতেছি যে আমি বিয়ে করি নাই। বিয়ে করলে আরও অনেক আগেই তোকে জানাতাম, কারণ তুই আমার একমাত্র ছোট বোন। তুমি সত্যি বলতেছো? আমার তো একদম বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তুমি তোমার বন্ধুদেরকে কল করে একজন একজন করে কথা বলার জন্য। আমি তোমার সব বন্ধুদের গলার ভয়েস সাউন্ড চিনি। কাশফিয়া, এখন কিন্তু বেশি হয়ে যাইতেছে। তুই কিন্তু এখন বেশি কথা বলতেছিস। এখন কিন্তু আমি ফোনটা কেটে দিব। তুমি যদি এখন ফোন কেটেও দাও তাহলে আমি ভেবে নিব যে তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো। পরে আম্মুকে আমি আরও অনেক কিছু বলবো, তখন কিন্তু বুঝতেই পারছো আম্মু তোমাকে ঝাড়ু দিয়ে পিটা করবে। আচ্ছা, এই নে শোন। এই তোরা কাশফিয়ার সাথে কথা বলতো। এ বলে ফাহিম সবার গলার সাউন্ড শোনাতে লাগলো। হঠাৎ মানজিয়া চিৎকার করে উঠল। মানজিয়ার চিৎকার শুনে কাশফিয়া বলতে লাগলো, এই তো
এখন বুঝে ফেলেছি তুমি বিয়ে করে ফেলেছো। আর কোনো কিছু বলার প্রয়োজন নেই আম্মু। এ বলে কাশফা ফোনটা কেটে দিল। এদিকে ফাহিম মানজিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে মানজিয়া ভয় পেয়ে বলতে লাগলো, আমি আবার কি করলাম রাফিয়া আপু? আমার পায়ে জোরে পাড়া মারছে, তাই তো আমি ব্যথায় চিৎকার করে উঠেছি। না হলে কি আমি চিৎকার করতাম? রাফিয়ার বাচ্চা, এখন যদি আম্মু আব্বুর কাছে উল্টাপাল্টা কিছু বলে তাহলে তোর খবর আছে। ফিরোজের সাথে পরে তোর বিয়ে খুব ভালোভাবে করাবো, এটা মনে রাখিস। প্লিজ ফাহিম, এরকম করিস না। আমি তো জাস্ট মজা করেছি, তাই বলে তুই এরকম একটা কথা বলতে পারলি? তুই আমার সাথে যে রকম করবি আমিও তোর সাথে ওই রকম করব। আমি আমার রুমে গেলাম। আর মানজিয়া, তুমি আজকে থেকে রাফিয়ার রুমে থাকবে, আমার রুমে থাকতে পারবে না। এ বলে ফাহিম চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বেলকনিতে এসে পকেট থেকে একটা সিগারেট বের করে যেই মুখে দিতে যাবে, এমন সময় পাশের বেলকনি থেকে মানজিয়া বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি যে সিগারেট খাইতেছেন এটার ভিডিও কিন্তু আমি করেছি। রাফিয়ার কাছে তো আপনার বোনের নাম্বার আছে, তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার নিয়ে তার ফোনে পাঠিয়ে দিব, তখন বুঝবেন আরো কি মজা। যতই কিছু করো না কেন, আর আমি তো সিগারেট খাই নাই, মাত্র সিগারেটটা হাতে নিয়েছি। আর তোমার হাতে তো এখনো ফোন নেই যে তুমি ভিডিও করে রাখছো। অযথা মিথ্যা কথা বইলো না, মিথ্যা কথা আমার একদম পছন্দ না। এই বলে ফাহিম চলে আসলো বেলকনি থেকে ভিতরে। সিগারেট না খেয়ে বেলকনিতে ফেলে দিয়েছে নিচে। বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, আল্লাহ তাআলা কি সবসময় আমার সাথে এরকম করে নাকি? বিপদে ফেললে আবার মুক্ত করলে আমাকে দিয়েই মুক্ত করে। আল্লাহর রসিলায় যদি একটা মানুষকে আমি মুক্ত করতে পারি তাহলে তো খুব ভালো। এসব মনে মনে চিন্তা ভাবনা করতেছে ফাহিম। বেশ কিছুক্ষণ পর তার রুমে কলিং বেলের শব্দ পেল। দরজা খুলতেই দেখতে পেল সবাই দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বলতে লাগলো, তোরা এখানে এসেছিস কেন? যা তোরা তোদের রুমে যা, আমার রুমে তোদের কোনো জায়গা নেই। আমি আমার রুমে একা ঘুমাবো। এই বলে ফাহিম দরজাটা আবার লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসে পড়ল। প্রায় 30 মিনিট পর ফাহিম বিছানা থেকে উঠে রেডি হয়ে দরজাটা খুলতেই দেখতে পেল কেউ নেই। এটা দেখে ফাহিম বলতে লাগলো, যাক, ভালোই হয়েছে, এখন আমি বাইরে গিয়ে আরামে ঘুমাতে পারবো। এ বলে ফাহিম চলে আসলো বাহিরে। নিচে গ্যারেজ থেকে বাইক বের করে স্টার্ট দিয়ে দিয়েই চলে যেতে যাবে, এমন সময় বেলকনি দিয়ে মার্জিয়া ডাক দিয়ে বলতে লাগলো, ফাহিম, আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে যাবে? সরি মানজিয়া, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এই ফাহিম চৌধুরী কখনো তার বাইকের পিছনে কোনো মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে নাই, আর কখনো করবেও না। এই বলে ফাহিম তার বাইক স্টার্ট দিয়ে আবারও ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়ল। সবাই চুপচাপ বসে আছে, এমন সময় মানজিয়া বলতে লাগলো, রাফিয়া আপু, তোমার বাইকের চাবিটা দাও তো। আমি দেখতে চাই ফাহিম কত দূর এগিয়ে গেছে। সে নিজেকে অনেক বড় মনে করে, তাই না? আমিও একজন লেডি বাইকার। রাফিয়া তার বাইকের চাবিটা দিয়ে দিতে মানজিয়া রুমে এসে তার বোরকাটা পরে চলে আসলো বাহিরে। রাফিয়ার বাইকটা বের করে স্টার্ট দিয়ে যেতে লাগলো। প্রায় 20 মিনিট পর ফাহিমকে ধরে ফেলেছে মানজিয়া। এদিকে ফাহিম মানজিয়াকে দেখে পরেই অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে মানজিয়া বলতে লাগলো, কি মিস্টার ফাহিম চৌধুরী, কি ভাবছেন আমি বাইক চালাতে পারবো না? এখন দেখেছেন তো আপনি, আরো 20 মিনিট আগে বের হয়েছেন, আর 20 মিনিট পর আমি আপনাকে ধরে ফেলেছি। আপনি বুঝলেন কিভাবে আমি এই রাস্তা দিয়ে এসেছি? নিশ্চয়ই আপনি আমার সাথে কোনো গোপন ক্যামেরা বা অন্য কিছু লাগিয়ে দিয়েছেন। যদি কোনো গোপন ক্যামেরা বা অন্য কিছু লাগিয়ে দিতাম তাহলে তো আরো আগে আপনাকে ধরে ফেলতাম, কিন্তু আপনাকে আমি 20 মিনিট পরে ধরেছি। যাই হোক, আপনি আমার সাথে ওই রকম ব্যবহার করলেন কেন? এখন কিন্তু আপনাকে পস্তাতে হবে। এই ফাহিম চৌধুরী কখনো কারো থ্রেটে পস্তায় না, তাও আবার আপনার মতো একটা মেয়ে আমাকে থ্রেট দিয়েছে। এসব বলতেছে ফাহিম মানজিয়াকে আর হাসতেছে। বেশ কিছুক্ষণ পর ফাহিম একটা হোটেলে ঢুকলো। বসে বসে খাবার খাইতেছে আর ফোনে যেন কার সাথে কথা বলতেছে। এমন সময় মানজিয়া এসে ফাহিমের থেকে ফোনটা নিয়ে নিল
আর মানজিয়া বলতে লাগলো, কার সাথে কথা বলতেছেন এখানে? আমাকে রেখে অন্য মেয়েদের সাথে কথা বলতেছেন? আপনার তো সাহস কম না? এই মেয়ে, আপনি আমার অপরিচিত, আপনাকে আমি চিনি না, আর আপনি এভাবে আমার সাথে কথা বলতেছেন। আপনি জানেন আমি আপনার কি করতে পারি এখন চাইলে? কি করেন শুনি? পারলে তো আমার দুই গালে দুইটা চড় মারবেন, এর বেশি তো আর কিছু করতে পারবেন না, তাই না? হ্যাঁ, এর বেশি কিছু করতে পারবো না, তাই বলে এই না যে আপনি যা খুশি তাই করবেন আমার সাথে। আপনি মেয়ে মানুষ, আপনার শরীরে হাত দিতে চাই না আমি। ফাহিম আর কিছু না বলে রুটি খাওয়া শেষ করে বিল দিয়ে চলে আসলো বাইরে, আর তার বাইক স্টার্ট দিয়ে আবারও সেই হোটেলের দিকে রওনা দিল। প্রায় 30 মিনিট পর চলে আসলো সেই হোটেলে। পিছু পিছু মানজিয়াও চলে আসলো। অন্যদিকে মানজিয়ার পরিবার মানজিয়াকে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু মানজিয়াকে কোথাও খুঁজে পাইতেছে না। ফাহিম রাফিয়ার রুমে এসে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তোরা যে এখানে বসে আছিস, একবারও রাহাতের খবর নিয়েছিস? রাত যে হাসপাতালে ভর্তি আছে, গতকালকে অ্যাক্সিডেন্ট করেছে, একবারও কি তার খবর নিয়েছিস তোরা? এখানে তো দিব্যি ঘোরাঘুরি করতেছিস। তাড়াতাড়ি রেডি হ, আমরা ঢাকায় ব্যাক করব। আর মিস মানজিয়া, আপনাকে এই হোটেলটা দেখিয়ে দিয়ে গেলাম। হোটেলটা অনেক ভালো, আপনি এই হোটেলে থাকতে পারেন যতদিন ইচ্ছা। আপনার সোনা গহনা যেগুলো আছে ওইগুলো একটা একটা করে বিক্রি করবেন আর খাবেন। আশা করি আগামী 6 মাস এখানে থাকতে পারবেন বা এর বেশি। ফাহিম, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? একা একটা মেয়েকে এখানে রেখে যাব আমরা? বিপদে পড়েছে তাকে উদ্ধার করেছিস তুই, তাই বলে মাঝপথে এখন আবারও ফেলে রেখে চলে যাবি? যদি আবারও কিছু হয়ে যায়? এখানে তো সবাই দেখেছে যে আমাদের সাথে মানজিয়া ছিল। যদি মানজিয়ার কোনো কিছু হয়ে যায় তাহলে তো মানজিয়ার পরিবার আমাদের বাড়িতে পুলিশ নিয়ে আসবে, তখন কি হবে বুঝতে পারছিস? ভাই, আমি এই ঝামেলা নিয়ে যেতে পারবো না আমার বাসায়। এমনিতেই কাশফিয়া আম্মু আব্বুকে কি যেন বলেছে। আব্বু আম্মু কতবার ফোন দিয়েছে, একবার আমার ফোনের দিকে তাকিয়ে দেখ। আচ্ছা, তোর বাসায় নিয়ে যাওয়ার দরকার নেই, আমি আমার বাসায় নিয়ে যাব, তবুও তুই কোনো কিছু বলতে পারবি না। ঠিক আছে, তোর বাসা মানে তোর বাসা, আমার বাসায় যাতে না হয় মনে রাখিস কথাটা। এই বলে ফাহিম সবাইকে নিয়ে রেডি হয়ে চলে আসলো বাহিরে। চেক আউট করে ফাহিম চলে আসলো নিচে। সবাই সবার বাইক নিয়ে বাইরে বের হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় শুধু একা রয়ে গেল মানজিয়া। মানজিয়াকে দেখে ফাহিম বলতে লাগলো, আপনি রাফিয়ার পেছনে বসেন আর সাদিয়া তুই আমার পিছনে বস। ফাহিম আর কিছু বলতে পারল না। বেশ কিছুক্ষণ পর মানজিয়া ফাহিমের পিছনে বসতেই ফাহিম বাইক স্টার্ট দিয়ে বাইক চালাতে লাগলো। দুপুর 2টা। ফাহিম এবং বাকি সবাই বসে আছে হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে আবার বের হয়ে পড়ল রাজশাহীর উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা পর চলে আসলো রাজশাহী বড় মেডিকেলের সামনে বাইকটা স্টার্ট করে চলে আসলো মেডিকেলের ভিতরে। রাহাতের কেবিন খুঁজে সবাই চলে আসলো রাহাতের কেবিনে। এসে দেখে রাহাতের এক হাত ব্যান্ডেজ করা আর পা ব্যান্ডেজ করা। বেশ কিছুক্ষণ পর রাহাত ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, তুই তো এখানে ছিলি না, তুই তো চলে গেছিলি ঘোরার জন্য। ফারহানের ছেলেপেলেরা আমাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কোনো রকম আমি বেঁচে ফিরছি। আর একটুর জন্য ট্রাকের নিচে যাই নাই। ট্রাকের নিচে গেলে আজকে তোরা আমাকে দেখতে পারতি না। আচ্ছা রাহাত, তুই এখানে থাক। ফয়সাল আমার সাথে আয় তো একটু। রাফিয়া, তোরা সবাই এখানে বসে থাক, আজকে ফারহানের অবস্থা খারাপ করে দিব। এই বলে ফাহিম রেগে ফয়সালকে নিয়ে চলে আসলো বাইরে। পকেট থেকে ফোনটা বের করে তার পুরো গ্যাংকে খবর দিয়ে দিল। 10 মিনিটের মধ্যে সবাই চলে আসলো ফাহিমের সামনে। প্রায় 200টা বাইকের পিছনে মোট 400 জন এসেছে। ফাহিম সবাইকে নিয়ে চলে আসলো ফারহানের আড্ডাখানায়। এসে দেখে ফারহান এবং তার ছেলেপেলেরা বসে আছে। ফাহিমকে দেখে ফারহানের বন্ধু বলতে লাগলো, ফারহান, ওই দেখ, ফাহিম তার দলবল নিয়ে চলে এসেছে। আজকে মনে হয় আমাদেরকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে চল না, না হলে আমরা এখানেই মারা যাব। ফাহিম চলে আসলো ফারহানের সামনে। ফারহানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখান থেকে পালানোর চেষ্টা করিস না, তোরা
পালানোর চেষ্টা করলে 400 জন লোক আছে, 400 জনের মায়ের খাইতে খাইতে তোরা আধ মরা হয়ে যাবি। সত্যি করে বল, রাহাতের সাথে তোদের কি শত্রুতা ছিল? রাহাত তোদের কি এমন ক্ষতি করেছে যে তোরা রাহাতকে এভাবে মারলি? আমাদের ইচ্ছে হয়েছে তাই আমরা মেরেছি। আর রাহাত, এর উপর আমাদের কোনো জেদ ছিল না, সব ছিল তোর উপরে। কিন্তু তোকে তো আমরা কিছু করতে পারি না, সবসময় তোর সাথে একজন না একজন থাকে, তাই রাহাতকে একা পেয়েছিলাম, রাহাতকেই মেরে দিতাম। তোরা এটা করে অনেক বড় ভুল কাজ করেছিস। এখন তোদের কি অবস্থা হবে সেটা চিন্তা কর। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার্শালাদের। ফারানদের সবাইকে মেরে ভর্তা বানিয়ে ওইখান থেকে চলে আসলো ফাহিম আবারও হাসপাতালে। রাহাতের সাথে কথা বলে ফাহিম চলে আসলো বাইরে। তার বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। প্রায় 20 মিনিট পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমকে দেখে আশেপাশে তাকাতে লাগলো তার আম্মু। এটা দেখে ফাহিম বলতে লাগলো, কি হয়েছে আম্মু, এভাবে তুমি কি দেখতেছো? বৌমা আসে নাই? তুই যাকে বিয়ে করেছিস গতকাল রাতে, সে কোথায়? তাকে নিয়ে আসলি না কেন? আম্মু তোমরা কি পাগল হয়ে গেছো? আমি বিয়ে করব আর তোমাদেরকে জানাবো না? অন্তত পালিয়ে গিয়ে বিয়ে করলেও তো তোমাদেরকে জানাতাম। আমো, ভাইয়া একদম মিথ্যে কথা বলছে। ভাইয়া বিয়ে করেছে কিন্তু তোমাদেরকে বলতে চাইছে না। রাফি আপু আমাকে এইসব বলেছে যে ভাইয়া বিয়ে করে ফেলেছে। ভাইয়া মানজিয়া ভাবি কোথায়? তাকে নিয়ে আসে না কেন? কাশফিয়া, তুইও পাগল হয়ে গেছিস, এই বাড়ির সবাই পাগল হয়ে গেছে। আমি আর এই বাড়িতে থাকবই না, আমি আমার সব কিছু নিয়ে চলে যাইতেছি। আম্মু দেখছো, ভাইয়া বিয়ে করতে না করতেই এই বাড়ি থেকে চলে যাচ্ছে আলাদা হয়ে। যাও যাও, আব্বু এখন এসে শুনবে তোমাদের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছো, তখন তোমাকে জেলে ভরে দিবে, তখন মজা লাগবে। ফাহিম 2 কানে 2টা আঙ্গুল ঢুকিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা ভালোভাবে বন্ধ করে দিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। অন্যদিকে ফারিয়া মানজিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মানজিয়া, ফাহিমের সাথে কিন্তু তোমাকে খুব ভালো মানিয়েছে। এই ফয়সাল, চল আমরা একটা প্ল্যান করি, মানজিয়ার সাথে ফাহিমের বিয়ে হবে। কিভাবে? এটা তো পসিবল না। পসিবল, কিন্তু তোরা কিছুই করতে পারবি না, এইটা আমি খুব ভালো করেই জানি। আমার কথা অনুযায়ী যদি চলতে পারিস তাহলে মানজিয়াকে ফাহিম বিয়ে করবেই। ঠিক আছে, বল কিভাবে কি করতে হবে, আমরা সব কিছু করতে রাজি আছি। তেমন কিছু না, জাস্ট এখন আমি মানজিয়াকে নিয়ে ফাহিমদের বাসায় যাব। বাকিটা ফাহিমের আম্মু এবং তার বোন আশা করি ঠিক করে নিতে পারবে, কারণ তারা সব সময় চায় যে ফাহিম সবসময় ভালো থাকুক। এসব কথা বলতেছে ফারিয়া তার বন্ধু বান্ধবদের। মানজিয়া চুপচাপ শুনতেছে। বেশ কিছুক্ষণ এসব কিছু শোনার পর মানজিয়া রাফিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফিয়া আপু, ফাহিম যদি রাজি হয় তাহলে তাকে জোর করার প্রয়োজন নেই, কারণ আমি চাই না কেউ আমাকে অপছন্দ করুক। আরে তুমি এইসব নিয়ে চিন্তা করো না, ফাহিম দেখবে তোমাকে খুব আপন করে রাখবে এবং খুব ভালোবাসবে। ফাহিমের সাথে আমরা চলাচল করি, তাকে আমরা খুব ভালো করেই চিনি। চলো এখন তোমাকে নিয়ে যাই। এ বলে রাফিয়া মানজিয়াকে নিয়ে চলে আসলো ফাহিমদের বাসায়। কলিং বেল দিতে কাসফিয়া এসে দরজা খুলে দিল। রাফিয়ার সাথে মানজিয়াকে দেখে বলতে লাগলো, আম্মু, ভাইয়ার বউ চলে এসেছে, তাড়াতাড়ি বরণ ডালে নিয়ে আসো। আজকে ভাইয়ার বউকে বরণ করে একেবারে বাড়ির ভিতর ঢুকাবো। এদিকে ফাহিম ঘুমিয়ে আছে, প্রচুর ক্লান্ত লাগতেছে। অন্যদিকে নিচে ফাহিমের আম্মু এবং তার বোন মানজিয়াকে বরণ করে ঘরের ভিতর ঢুকিয়ে আনলে। অন্যদিকে নিচে ফাহিমের আম্মু এবং তার বোন মানজিয়াকে বরণ করে ঘরের ভিতর ঢুকিয়ে আনলো। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় রাফিয়া বলতে লাগলো, কাশফিয়া, আমি এখন চলে যাই বাসায়। যদি আমাকে ফাহিম দেখে ফেলে তাহলে আমার হাড্ডি গুটি এক জায়গায় রাখবে না, সে আমাকে মেরে পাগলা কুকুরকে খাইয়ে দিবে। ঠিক আছে, যাও, আর আমরা সবকিছু ঠিকঠাক করে তোমাদেরকে খবর দিব, তখন তোমরা তাড়াতাড়ি করে চলে আসবে। ঠিক আছে, আমাদের কি খবর দিও। রাফিয়া চলে গেল। এদিকে কাশফিয়া এবং তার আম্মু বসে বসে মানজিয়ার সাথে কথা বলতেছে। সন্ধ্যা 6টা। ফাহিম ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখতে পেল মানজিয়া বসে আছে। মানজিয়াকে দেখে হাঁ করে তাকিয়ে আছে ফাহিম। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। এমন সময় কাশফিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে আসো নাই তো কি হয়েছে? ভাবি একা একাই চলে এসেছে তোমার কাছে। এই মেয়ে, তোমার কি লজ্জা সরম নেই? তোমাকে যে আমি বিয়ে করি নাই, তবুও তুমি কেন আমার পিছু পিছু ঘুরতেছো? আম্মু দেখেন, আপনার ছেলে এসব কি বলতেছে। সে নাকি আমাকে বিয়ে করে নাই, অথচ কালকে রাতে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে কাজী অফিসে। মানজিয়ার প্রত্যেকটা কথা শুনে ফাহিম অবাক হচ্ছে। বিশেষ করে অবাক হচ্ছে মানজিয়া ফাহিমের আম্মুকে আম্মু ডেকেছে। ফাহিম, তুই যদি আর একবার বৌমাকে বকা দিয়েছিস তাহলে তোর খবর আছে। একটু পর তো তোর আব্বু আসবে, তখন আমি তোর আব্বুর কাছে বলে দেব তুই বৌমাকে বকা দিস। আরে আম্মু, যাকে আমি বিয়ে করি নাই তোমরা কেন অযথা তার সাথে আমার এরকম মিল দিতেছো? আমি যদি বিয়ে করতাম তাহলে আমি তো বলতাম তোমাদেরকে, একটু না একটু। অন্তত তোমাদেরকে না বললে কাশফিয়াকে তো বলতাম। হয়েছে হয়েছে, তুমি গতকালকে বাইরে থেকে কাচ্চি বিরিয়ানি খেয়েছো, আমাকে তো একবারও বলো নাই, আবার বলছো তুমি বিয়ে করেছো। এটা আমাকে বলবে? হাই খোদা, আমাকে এখনো এই জঙ্গলের মাঝে রেখেছো কেন? আমাকে উঠিয়ে নাও এইখানে, আর আমার ভালো লাগতেছে না। এই বলে ফাহিম বাইকের চাবিটা নিয়ে ওইখান থেকে চলে আসলো বাইরে। তার বাইক স্টার্ট দিয়ে সোজা চলে আসলো পাড়ার চায়ের দোকানে। বসে বসে চা খাইতেছে। অন্যদিকে কাশফিয়া মানজিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনার কি পোশাক নেই নাকি? পোশাক ছিল, আসলে আমি বাস থেকে নামছিলাম তখন মনে ছিল না ব্যাগ নিয়ে আসার জন্য বাসের ভেতর থেকে, এটার জন্যই আর কি, কোনো পোশাক নেই আমার। আচ্ছা, ও আচ্ছা, চলো তোমাকে এখন শপিং মলে নিয়ে যাব। আম্মু টাকা দাও, ভাবির জন্য পোশাক কিনতে আনবো। এই নে ড্রয়ারের চাবি, 20,000 টাকা নিয়ে যা, ভালো ভালো ড্রেস কিনে দিবি। ঠিক আছে আম্মু, ভালো ভালো ড্রেস কিনে দিব, তুমি কোনো চিন্তা করো না। কাশফিয়া তার আম্মুর ডয়ার থেকে 20,000 টাকা নিয়ে মানজিয়াকে নিয়ে নিচে চলে আসলো শপিং করতে। বেশ কিছুক্ষণ শপিং করার পর মানজিয়া বলতে লাগলো, কাশফিয়া শুধু আমার জন্যই কিনবে নাকি তোমার জন্য কিছু কিনো? আর আমি আমার একটা গহনা বিক্রি করব, সোনার দোকান কোথায় আমাকে একটু দেখিয়ে দিতে পারবে? গয়না বিক্রি করার দরকার নেই আম্মু, যা টাকা দিয়েছে এতেই হয়ে যাবে। আর আমি গত 3 দিন আগে শপিং করে গেছি, এখন আমার কোনো কিছুরই দরকার নেই। না, আমার একটা গহনা বিক্রি করার দরকার, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে না, টাকা আমি দিব, তবুও গয়না বিক্রি করার দরকার নেই। আরও দেখো কিছু কিনবে নাকি। এইদিকে ফাহিম তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে এসেছে শপিং মলে, ঘোরাঘুরি করতেছে। এমন সময় ফাহিম মানজিয়া এবং কাশফিয়াকে দেখতে পেল। তাদের দুজনকে দেখে ফাহিম চলে আসলো তাদের সামনে আর বলতে লাগলো, কী রে, তোরা দুজন এখানে কি করিস আর কখন আসলি? বাপ্পা, বউ শপিং করতে চলে এসেছে, এখন দেখি জামাইও সে কথা শুনে সেও চলে এসেছে শপিং করার জন্য। ভাবি যাও, ভাইয়ের সাথে গিয়ে শপিং করে আসো। দেখ কাশফিয়া, এটা শপিং মল, আর আমি এই মেয়েকে বিয়ে করি নাই, মানে বিয়ে করি নাই। তোদের শপিং করা শেষ, তোরা বাসায় চলে যা। আরে আমি এসেছিলাম মানজিয়ার ড্রেস কেনার জন্য, এখন তোর কিনে ফেলেছিস। কাশফিয়া আর মানজিয়া চলে গেল। এদিকে ফাহিম একটা ফোন কিনে চলে আসলো ওইখান থেকে। রাত 11টা। ফাহিম বাসে এসে বাইক গ্যারেজে রেখে চলে আসলো তার রুমে। এসে দেখে মানজিয়া বসে আছে। মানজিয়াকে দেখে না দেখার ভান করে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বসে আছে সোফায়। এমন সময় মানজিয়া বলতে লাগলো, আচ্ছা ফাহিম, আমি কি এখানে এসে কোনো অপরাধ করে ফেলেছি? যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে বলো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আপনি এখানে এসে বড় একটা ভুল করে ফেলেছেন। আমার আব্বু আম্মু বিশ্বাস করে ফেলেছে আমি যে আপনাকে বিয়ে করে ফেলেছি, কিন্তু একমাত্র আপনি এবং আমি ছাড়া আর কেউ জানে না যে আমরা দুইজন বিয়ে করি নাই। আপনি আমার আব্বু আম্মুকে বলে দেন যে আমরা দুজন বিয়ে করি নাই। অযথা মিথ্যা একটা সম্পর্ক হয়ে থাকবে এখানে। আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিপদ থেকে রক্ষা করেছি। আপনি আমাদের বাড়িতে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন, আপনাকে কেউ কিছু বলবে না। তবু আপনি এই মিথ্যা সম্পর্ক দিয়ে আমার আব্বু আম্মুকে বুঝ দিবেন না। আমি আমার আব্বু আম্মুকে বলে দিয়েছি যে আমরা বিয়ে করি নাই, কিন্তু আপনার আব্বু আম্মু তবুও আমার কথা বিশ্বাস করতেছে না। আমি বলেছি যে আমাদের কাবিননামা নেই, আমরা বিয়ে করলে অবশ্যই কাবিননামা থাকতো। বিশ্বাস করবে কি করে? আপনি এমন জায়গায় বলেছেন যে তারা বিশ্বাস
না করে থাকতে পারে না। আচ্ছা, যাই হোক, খাওয়া দাওয়া করেছেন? না, এখনো খাওয়া দাওয়া করি নাই। আপনি আসবেন বলে আপনার জন্য অপেক্ষা করছিলাম। চলেন খাওয়া দাওয়া করে আসি। হ্যাঁ চলেন। মানজিয়া আর ফাহিম চলে আসলো নিচে। সবাই খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় ফাহিমের আব্বু বলতে লাগলো, ফাহিম, মানজিয়া যা যা বলেছে তা কি সব সত্যি কথা? তোরা কি সত্যি বিয়ে করিস নাই? না আব্বু, আমরা বিয়ে করি নাই, আর আমি ওনাকে ভালোভাবে চিনিও না। ওনার সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছে। কিডন্যাপাররা ওনাকে নিয়ে যেতে চাইছিল, পরে আমি ওনাকে বাঁচিয়েছি। আচ্ছা, যাই হয়ে যাক না কেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবাই যেহেতু জানাশোনা হয়ে গেছে, মানজিয়ার সাথে তোর বিয়ে হবে। তোর যদি কোনো আপত্তি থাকে তাহলে বলতে পারিস। আব্বু, তোমরা মানজিয়ার পরিবারের সাথে কথা বলে এরপর যা সিদ্ধান্ত নেবার তা নাও। তোমাদের কথার বিরুদ্ধে আমি কখনো যাই নাই, আর আশা করি যাব না। এই বলে ফাহিম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলতেছে। প্রায় 30 মিনিট পর মানজিয়া ফাহিমের রুমের ভিতরে প্রবেশ করলো। মানজিয়াকে দেখে ফাহিম বলতে লাগলো, দেখেন, আমাদের এখনো বিয়ে হয় নাই, আপনি দয়া করে কাশফিয়ার রুমে গিয়ে একটু ঘুমাবেন। আমি আপনার বোনের রুমে ঘুমাবো, আগে থেকেই সিদ্ধান্ত করে রেখেছি। আপনার সাথে কিছু কথা ছিল জরুরি, তার জন্য আমি আপনার রুমে এসেছি। আমি আমার গহনাগুলো বিক্রি করতে চাই। আপনি যদি আমাকে বিয়েও না করেন তাহলে আমি এই গহনাগুলো দিয়ে একটা অনলাইন বিজনেস খুলে কাজ করতে পারবো। গহনা বিক্রি করার দরকার নেই। আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আম্মুর কাছে বলবেন, আম্মু আপনাকে টাকা দিবে। আর এই নেন, আপনার জন্য নতুন ফোন কিনে নিয়ে এসেছি। আপনি আপনার বান্ধবীর সাথে কথা বলে আপনার আব্বু আম্মুকে বলবেন যে আমাদের বাসায় আসার জন্য। আমরা যদি আপনাদের ওইখানে যাই তাহলে বুঝতেই পারছেন সমস্যা হবে। আচ্ছা, আমি আমার বান্ধবীকে ফোন দিয়ে বলবো যে আমার আব্বু আম্মু বলার জন্য আপনাদের বাসায় আসতে। আপনাদের ঠিকানাটা দিয়ে দিলে খুব ভালো হতো। এইটা হচ্ছে আমাদের বাড়ির ঠিকানা। আপনি এই ঠিকানা বললেই আপনার আব্বুদেরকে নিয়ে আসবে। আর যদি বলেন গাড়ি পাঠানোর জন্য, আমাদের নিজস্ব গাড়ি আছে, ড্রাইভারও আছে, তাকে দিয়ে পাঠিয়ে দিব আপনার আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য। আমাদেরও নিজস্ব গাড়ি আছে, আমি ঠিকানা দিয়ে দিলে আব্বু আম্মু চলে আসবে। আজকে তো মঙ্গলবার, শুক্রবারের কথা বলবে, শুক্রবার যাতে এখানে আসে। ঠিক আছে, শুক্রবারে কথা বলেন, শুক্রবারে আব্বুও বাসায় থাকবে। মানজিয়া আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো কাশফিয়ার রুমে। এসে দেখে কাশফিয়া বসে বসে পড়তেছে। কাশফিয়াকে এতক্ষণ পড়তে দেখে মানজিয়া বলতে লাগলো, কাশফিয়া, তুমি এত রাত অবধি পড়াশোনা করো। আমি তো পরীক্ষা থাকলেও রাত 10টা পর্যন্ত পড়ালেখা করি। আসলে আমি এখন না প্রতিদিনই এরকমভাবে পড়াশোনা করি, রাত 10টা 11টা 12টা 1টা এরকম। সামনে আমার পরীক্ষা, এটার জন্য। ও আচ্ছা, এই দেখো তোমার ভাইয়া আমার জন্য ফোন কিনে এনে দিয়েছে। সত্যি বলতে তোমার ভাইয়া প্রথম দিন যদি আমাকে না বাঁচাতো তাহলে আজকে হয়তো আমাকে তারা মেরে ফেলতো। ভাবি, এসব বলো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাইয়াকে হয়তো আপনার জন্যই তৈরি করেছে, এটার জন্য ভাইয়াকে আপনার কাছেই পাঠিয়েছে। আমার কপালে তোমার ভাইয়াকে লিখে রাখছে, এটার জন্য আল্লাহ হয়তো দিয়েছে। যাই হোক, তুমি তাহলে পড়ো, আমি ঘুমাই। এ বলে মানজিয়া বিছানায় শুয়ে পড়তে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে ফাহিম সেই কখন ঘুমিয়ে কাদা হয়ে গেছে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 9টা। ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আব্বু বসে আছে। তার আব্বুকে দেখে বলতে লাগলো, আব্বু, আজকে অফিসে যাও নাই নাকি? না, আজকে অফিসে যাই নাই, ভালো লাগছিল না, শরীরটা কেমন যেন করতেছে, এটার জন্য অফিসে যাই নাই আজকেই। ও আচ্ছা, অফিসে কি কোনো কাজ আছে? যদি কাজ থাকে তাহলে আমাকে বলো, আমি অফিস থেকে আসতেছি। না, অফিসে এখন কোনো কাজ নেই, কাজ থাকলে আমি তোকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে অফিসে পাঠাতাম। মানজিয়া, তুমি কি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলেছো? তারা কবে আসবে? তোমাকে কিছু কি বলেছে? বাড়িতে তো ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন কেউ রিসিভ করে নাই। আমি চাইছিলাম যে আমাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাব না। ফাহিম, তুমি কি আমাদের বাড়িতে গিয়ে আমার আব্বু আম্মুকে নিয়ে আসতে পারবে? নিয়ে তো আসতে পারবো, কিন্তু আমি তো তোমাদের বাড়ি বা কোনো কিছুই চিনি না। তুমি চাইলে
আমার সাথে যেতে পারো। আমি কোথাও গেলে আমি একা যাই না, আমার সকল বন্ধু বান্ধবরা আমার সাথে যাবে। চলো, তুমিও যাবে। যাও, রেডি হয়ে আসো। সকাল সকাল বের হয়ে পড়ি তোমার আব্বু আম্মুকে আনার জন্য। এ বলে ফাহিম সবাইকে নিয়ে বের হয়ে পড়ল মানজিয়াদের বাড়ির উদ্দেশ্যে। ফাহিম তার পুরো গ্যাং নিয়ে যাইতেছে মানজিয়াদের বাড়িতে। দীর্ঘ 7 ঘন্টা পর ফাহিম চলে আসলো মানজিয়াদের বাসায়। কলিং বেল দিতেই মানজিয়ার আম্মু সে দরজা খুলে দিল। ফাহিম মানজিয়ার আম্মুকে সালাম দিতেই মানজিয়ার আম্মু সালামের উত্তর নিয়ে বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি, আর এখানে কি চাই? আমি হচ্ছি ফাহিম, আর আপনার মেয়ে আপনার সাথে আছে। আমি আপনার মেয়েকে বিয়ে করব, এটার জন্য আপনাদেরকে নিতে এসেছি। আপনি আমার সাথে আসেন। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি মানজিয়ার আব্বুকে ডেকে নিয়ে আসতেছি, এরপরে তোমার সাথে কথা বলবো। তুমি ভিতরে এসে বসো, আর বাহিরে যারা আছে তাদেরকে ভিতরে নিয়ে আসো। বাহিরে অনেক লোক দাঁড়িয়ে আছে, ভিতরে জায়গা হবে না, তারা বাহিরে থাকুক। আপনি মার্জিয়ার আব্বুকে ডাক দেন। ফাহিম বাড়ির ভিতর এসে সোফায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর মানজিয়ার আব্বু আসলো। ফাহিমকে দেখে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার মেয়ে কি তোমার সাথে পালিয়ে গিয়েছে? আপনার মেয়ে আমার সাথে পালিয়ে যায় নাই, তবে আপনার মেয়ে একা পালিয়ে গিয়েছে। রাস্তায় কিডন্যাপাররা তাকে ধরেছিল, পরে আমি তাদের হাত থেকে বাঁচিয়ে তাকে আমাদের বাসায় নিয়ে এসেছি। আম্মু আব্বু তাকে অনেক পছন্দ করেছে। এখন আমাকে বলেছে যে আপনাকে নিয়ে গেলে এরপরে আপনাদের সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করবে। আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে পারবো না। কেন আঙ্কেল, আমার সাথে বিয়ে দিতে পারবেন না কেন? কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই, তবে যার সাথে আমি বিয়ে ঠিক করেছিলাম তার কাছ থেকে আমি 20 লক্ষ টাকা নিয়েছিলাম প্রায় 10 বছর আগে। ওইগুলো সুদে আসলে এখন 50 লক্ষ টাকা হয়েছে। এই টাকা যদি আমি দিতে না পারি তাহলে মানজিয়াকে তার সাথে বিয়ে দিতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মানজিয়াকে তার সাথে বিয়ে দেব। মানজিয়ার, আমি একটা কথা বলি, কিছু মনে করেন না। এই 50 লক্ষ টাকা আমি যদি তাকে দিয়ে দিই তাহলে মানজিয়াকে আমার সাথে বিয়ে দিতে আপনার কোনো আপত্তি থাকবে না তো? ফাহিমের কথা শুনে মানজিয়ার আব্বু হা হয়ে তাকিয়ে রইল ফাহিমের দিকে। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর মানজিয়ার আব্বু ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এতগুলো টাকা দিবে, এর বিনিময়ে আমার মেয়েকে নিয়ে যাবে? এটা আমি হতে দেব না। আমি তোমার সাথে বিয়ে দিতে পারবো না, মানে বিয়ে দিতে পারবো না। দেখেন, আপনার মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দিলে সে টাকাগুলো পাবে না, আপনার মেয়েকে কষ্ট দিবে অনেক। আর আমি তাকে টাকা দিয়ে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। আপনার মেয়ে রানীর মতো থাকবে আমার বাসায়। ফাহিমের কথা শুনে মানজিয়ার আব্বু কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, ঠিক আছে, আমি বিয়ে দিতে রাজি, তবে আমাকে খাতা কলমে লিখে দিতে হবে তুমি আমার মেয়েকে কখনো মারতে পারবে না, আর কোনো কিছু চাইতে পারবে না আমার মেয়ের কাছে। যা কিছু লাগবে আমাকে বলবে, আমি আমার বাড়ি এবং জায়গা সম্পত্তি বিক্রি করে দিয়ে এরপর আমি তোমার সব কিছু পরিশোধ করব। আমার এসব কোনো কিছুই লাগবে না, জাস্ট আপনার মেয়েকে নিয়ে যাব, আর কোনো কিছু প্রয়োজন নেই আমার। এর মধ্যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, এবং এই মাসের শেষে আমি মানজিয়াকে বিয়ে করব এবং বিয়ের যাবতীয় খরচ সব কিছু আমি দিব। ঠিক আছে, বিয়ের যাবতীয় খরচ না হয় তুমি দেবে, তবে আমি আমার মেয়েকে সাজিয়ে দেবো সব কিছু দিয়ে, এতে তুমি বাধা দিতে পারবে না। ঠিক আছে। ফাহিম মানজিয়ার আব্বু আম্মুকে নিয়ে বাইরে আসতে দেখতে পেল রাজু মানজিয়ার হাত ধরে রেখেছে এবং টানাটানি করতেছে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। এটা দেখে ফাহিম তাড়াতাড়ি করে রাজুর সামনে এসে রাজুর বুক বরাবর একটা লাথি মারতে রাজু দুহাত পিছনে গিয়ে পড়ল আর বলতে লাগলো, এই তুই কে রে? আমাকে লাথি মেরেছিস? তোর কত বড় সাহস! তুই জানিস আমি চাইলে এখন তোকে এইখানে কুচি কুচি করে কেটে রেখে দিতে পারি। মানজিয়ার আব্বু টাকা দিতে পারে নাই, আমি মানজিয়াকে বিয়ে করব, এখানে তুই আটকানোর কে? আমি তো টাকা দিব, তোর কত টাকা চাই বল আমাকে, আর তুই কত টাকা সুদে আসলে আমি তোকে সব কিছু পরিশোধ করে দিব, তাও আবার এখানে দাঁড়িয়ে। আমি সুদে আসলে 50 লক্ষ টাকা পাই না, আমাকে 60 লক্ষ টাকা দিলে আমি আর মানজিয়াকে কোনো কিছু করব না। ঠিক আছে, আমি তোকে ব্যাংকের চেক লিখে দিতেছি, তুই ব্যাংকে গিয়ে
টাকা উঠিয়ে নিবি। এই বলে ফাইম গাড়ির ভিতর থেকে ব্যাংক চেকটা বের করে লিখে দিল 60 লক্ষ টাকা। রাজু ওইখান থেকে চলে গেল, আর কিছু বলল না মানজিয়াকে। কি করবে, কারণ ফাইমে প্রায় 400 জন লোক দাঁড়িয়ে আছে এইখানে। কিছু করলে তো তার কি অবস্থা হবে সে বুঝতে পেরে গেছে। ফাইম মানজিয়া আর আব্বু আম্মুকে গাড়িতে উঠিয়ে ড্রাইভ করতে লাগলো, আর মানজিয়া আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। রাস্তায় জ্যামের কারণে 8 ঘন্টা পর ফাইম মানজিয়ার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ফাইমের আম্মু এসে দরজা খুলে দিল। হাসি মুখে মানজিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে চলে গেল ভিতরে। মানজিয়া তার আব্বুকে বলে উঠল, সরি, আমি তোমাকে না বলে বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। একদম ভালো কাজ করছিস মা, এমন একজন পেয়েছিস এখন যে কিনা তোকে সারা জীবন আগলে রাখতে পারবে। মানজিয়া তার আব্বু আম্মুর সাথে কথা বলতে বলতে বাড়ির ভিতর নিয়ে আসলো। এদিকে ফাইম তার বন্ধুদেরকে বিদায় দিয়ে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো কাশফিয়া। কাশফিয়াকে দেখে ফাইম বলতে লাগলো, কি রে, এখানে কি করিস? আর কিছু বলবি নাকি? ভাইয়া, আমি ঘরের ভিতরে কেমন যেন পুরা পুরা গন্ধ পাচ্ছি। অনেকদিন পরেই পুরা পুরা গন্ধ পাইলাম। তবে এটা সেই পুরা পুরা গন্ধ না, এটা হচ্ছে মন পুরা পুরা গন্ধ। কারো মন হয়তো পুড়ছে, আর না পুড়ছে না, খুশিতে আত্মরা হয়ে যাচ্ছে। তুই কি এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলতেছিস নাকি? আমার তো মনে হইতেছে তুই এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলতেছিস। আরে না, তোমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলবো কেন? আমি তো কথাগুলো বলতেছি এমনি। হ্যাঁ, আমি বুঝি তোর কথার স্টাইল, তুই আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছিস। যাই হোক, তুই তোর রুমে যা, এখন আমাকে বিরক্ত করিস না। সারাদিন গাড়ি চালিয়ে এসেছি, অনেক ক্লান্ত লাগতেছে। আর যদি পারিস তাহলে আমার পিঠে একটু তেল মালিশ করে দিয়ে যা। এতদিন আমাকে গাধার মতো খাটিয়েছ, এখন তোমার নিজের বউ হয়েছে, তাকে গিয়ে বলো যে তোমাকে তেল মালিশ করে দিতে। আর তেল মালিশ না করে দিলে বলবে 2 সেকেন্ডে 2টা কিস করে দিতে, তাহলে দেখবে সব ব্যথা দূর হয়ে যাবে। তবে রে, দাঁড়া তুই এখানে। ফাইমের কথা শুনে কাশফিয়া হাসতে হাসতে তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। রাত প্রায় 11টা। ফাইম নিচে খাবার টেবিলে বসে আছে, সাথে মানজিয়ার আব্বু আম্মু। সবাই খাওয়া দাওয়া করে সোফায় বসে গল্প করতেছে। এমন সময় ফাইমের আব্বু মানজিয়ার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মানজিয়ার আব্বু, আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে কোনো সমস্যা নেই তো? সমস্যা থাকলে বলতে পারেন। না, কোনো সমস্যা নেই। আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব। আপনার ছেলে একজন দায়িত্বশীল মানুষ, ঠিক আপনার মতো। এইখানে এসেছি 4 থেকে 5 ঘন্টা হয়েছে। আপনার কথার স্টাইল এবং কথার ধরন দেখে বুঝে ফেলেছি আপনি কী রকম মানুষ। আপনার ছেলে পুরো আপনার মতো হয়েছে। আপনি বলেন, বিয়ের দিন তারিখ কবে ফেলা হবে? আমি আর কি বলবো, আপনি মেয়ের বাবা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই বলেন। তবে আমি তো চাই এই মাসের শেষের দিকে বিয়ে দেওয়ার জন্য। এখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই বলেন। যেহেতু আপনি বলেছেন বিয়ে এই মাসের শেষের দিকে দেওয়ার জন্য, তাহলে আমিও এটাই মনে করি। শেষের দিকে দিলে খুব ভালো হবে। বিয়েটা আমি এখানে দিতে চাই, গ্রামে বিয়ে দিতে চাই না। ওইখান থেকে আসা যাওয়া প্রায় অনেকটা পথ। জ্যামে পড়ে গেলে কখন জ্যাম ছাড়বে তার কোনো ঠিক নেই। আপনি এখানে দেখেন কোনো ভালো রিসোর্ট পাওয়া যায় কিনা, ওইখানে বিয়ে হবে। সব খরচ আমি দেব না হয়? আপনাকে সব খরচ দিতে হবে না। আমাদের আর একটা বাড়ি আছে, ওইখানে ফাহিম আর মানজিয়ার বিয়ে হবে। আমি ওই বাড়িটা কাশফিয়ার জামাইয়ের জন্য রেখেছি। কালকে সকালে আপনাদেরকে দেখিয়ে আনবো। এখন তাহলে ঘুমাতে যান। কাশফিয়া, ওনাদেরকে নিয়ে তোর পাশের রুমটা দেখিয়ে দিয়ে আয়। কাশফিয়া মানজিয়ার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো তার পাশের রুমে। এদিকে ফাইমা নিচে বসে না থেকে চলে আসলো তার রুমে। বেলকনিতে বসে বসে আকাশে তারা গুনছে। এমন সময় রুমের ভিতর কারো আসার টের পেল ফাইম। পিছনে ফিরতে দেখতে পেল মানজিয়া দাঁড়িয়ে আছে, তাও আবার নাইট ড্রেস পরে। মানজিয়াকে পুরো হট লাগতেছে। ফাইম এক নজরে তাকিয়ে আছে মানজিয়ার দিকে। এমন সময় মানজিয়া ফাইমের সামনে এসে ফাইমের চুলে হাত দিয়ে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, এখন এইভাবে দেখার কোনো কিছু নেই।
বাসর রাতে সব কিছু খুলে এরপরে না হয় দেখবেন। এখন চলেন, অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত লাগতেছে। আপনার এখন ঘুমাবেন আমাকে আপনার বুকে জড়িয়ে নিয়ে। ফাহিম মানজিয়াকে কোলে তুলে নিয়ে খাটে চলে আসলো। মানজিয়াকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। কাশবিয়ারটাকে ঘুম ভাঙল মানজিয়ার। তাদের উঠে নাইট ড্রেস পাল্টে অন্য পোশাক পরে দরজা খুলতেই কাশবিয়া বলতে লাগলো, বাহ, বিয়ের আগেই রোম্যান্স শুরু করে দিয়েছো। এটা কিন্তু একদম ঠিক না। নিচে আসেন, সবাই অপেক্ষা করতেছে আপনাদের জন্য। মোটেও না, আমরা রোম্যান্স করি নাই, শুধু তোমার ভাই আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, এর বেশি কোনো কিছু করে নাই। তুমি নিচে যাও, আমি তোমার ভাইয়াকে ঘুম থেকে উঠিয়ে এরপরে নিচে আসতেছি। হ্যাঁ, বুঝি কি করেছেন আর কি করেন নাই। এই বলে কাশবিয়া চলে গেল নিচে। এদিকে মানজিয়া ফাহিমকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবার জন্য চা নাস্তা বানিয়ে সবাইকে বিদায় দিয়ে দিল। এইদিকে ফাহিম নিচে এসে দেখে মানজিয়া সবার সাথে বসে গল্প করতেছে। ফাহিম বাইকের চাবি নিয়ে বাইরে বের হতে যাবে, এমন সময় তার আব্বু বলতে লাগলো, কিরে ফাহিম, তুই এই সকালবেলায় কোথায় যাইতেছিস? এখানে এসে বস, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আব্বু, আমি একটু বাহির থেকে আসতেছি, 15-20 মিনিট সময় লাগবে। বাইরে সবাই আমার জন্য অপেক্ষা করতেছে চায়ের দোকানে। এখন যদি আমি না যাই তাহলে ওরা রাগ করবে। তোমরা এখানে থাকো, আমি আসতেছি। এ বলে ফাহিম চলে আসলো বাইরে। সবার সাথে চা নাস্তা করে বাসে এসে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া করে ফাহিম তার রুমে বসে কাজ করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ব্যাংক থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করতে ব্যাংকের ম্যানেজার বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, রাজু নামের একটা ছেলে এসেছে 60 লক্ষ টাকা তুলতে। আপনি নাকি এই ব্যাংক চেকটা তাকে দিয়েছেন? হ্যাঁ, আমি ওনাকে ব্যাংক চেক দিয়েছি, আপনি ওনাকে 60 লক্ষ টাকা দিয়ে দেন। ঠিক আছে স্যার। এই বলতেই ম্যানেজার কলটা কেটে দিল। এদিকে ফাহিম আবারও কাজে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর মানজিয়া রুমে এসে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সারাদিন বসে কাজ করলে চলবে? আমাকে যদি একটু ঘুরতে না নিয়ে যাও? এখনও তো বিকেল হয় নাই, বিকেল হোক, এরপর তোমাকে ঘুরতে নিয়ে যাব। আর তোমাকে একা নিয়ে গেলে তো হবে না, সাথে কাশফিয়াও যাবে। তাকে না নিয়ে গেলে তো হবে না, সাথে কাশফিয়াও যাবে। তাকে না নিয়ে গেলে তো সে মন খারাপ করবে। তুমি কাশফিয়াকে বলে আসো যে বিকেলবেলা ঘুরতে যাবে। আমি কাশফিয়াকে বলেছিলাম, কাশফিয়া বলেছে তার নাকি বিকেলে কোথায় একটা কাজ আছে, সেখানে যাবে। ঘুরতে যেতে পারবে না, আমাদের দুজনকে বলেছে যাওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে আর কি করার, চলো আমরা দুজন যাই। তুমি রেডি হয়ে থাকো। মানজিয়া নিচে এসে 2 কাপ কফি বানিয়ে উপরে নিয়ে আসলো। দুজন বসে খাবার খাইতেছে। এদিকে মানজিয়া ফাহিমের হাতে হাত রেখে কফি খাইতেছে। বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর দুজন রেডি হয়ে চলে আসলো বিকেলবেলা বাইরে। সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল প্রায় 15টা দিন। এই 15 দিনের ভিতরে ফাহিমদের 2টা বাড়ি অনেক সুন্দরভাবে সাজিয়েছে। কেউ দেখলে বলবে পুরো রাজপ্রাসাদের মতো সাজিয়েছে, কোনো কমতি রাখে নাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে কালকে গায়ে হলুদ। সবাই প্ল্যান করতেছে কোথায় কি করবে না করবে। সব কিছু প্ল্যান করা শেষ করে সবাই ঘুমাতে চলে গেল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল থেকে সবাই কাজে লেগে পড়ল। বিকাল 5টায় গায়ে হলুদ শেষ করে সবাই সবার মতো বসে আছে। অন্যদিকে ফাহিম আর মানজিয়া গোসল করে দুজন একে অপরকে জড়িয়ে ধরে বলতেছে, ফাহিম, আমি তোমাকে এই কয়েকদিনের ভেতরে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না মানজিয়া, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাকে অনেক অনেক ভালোবাসবে, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসবো। ঠিক আছে, চলো এখন নিচে যাই, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আড্ডা দিই সবার সাথে। এই বলে ফাহিম আর মানজিয়া চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গেছে খেয়াল নেই তাদের। 2 বাড়িতেই বিয়ের আয়োজন চলতেছে। প্রায় 1500 বরযাত্রী খাওয়া, সবাই আয়োজনে ব্যস্ত। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। বিকাল 3টার মধ্যে সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে ফাহিম আর মানজিয়া বসে আছে একসাথে।
বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর কাজী সাহেব আসলো। মানজিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাজ্জাদ চৌধুরীর একমাত্র ছেলে ফাহিম চৌধুরী কাবিনের নগদ 30,000 টাকা বুঝিয়া পাইয়া থাকেন, তাহলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। এবার বরপক্ষকে বলছি, মাতা সুফিয়া বেগম এবং পিতা খলিল সাহেবের একমাত্র মেয়ে মানজিয়া চৌধুরীর নগদ 30,000 টাকা ধার্য করিয়া এই বিয়ে। যদি রাজি থাকেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ, আমি এই বিয়ে কবুল করলাম। 3 বার বলবেন। আলহামদুলিল্লাহ, আমি এই বিয়ে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, আমি এই বিয়ে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, আমি এই বিয়ে কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন সবাই দোয়া ধরেন। কাজী সাহেব দোয়া পড়িয়ে দিয়ে তার পাওনা টাকা নিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে সকল কাজ শেষ করে ফাহিম মানজিয়াকে নিয়ে চলে আসলো বাসায়। মানজিয়াকে সবে বরণ করে নিয়ে চলে আসলো বাসর ঘরে। এদিকে ফাহিম চলে আসলো ছাদে, সব বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এমন সময় কাশফিয়া ছাদে এসে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া ভাবি একা রুমে বসে আছে, তাড়াতাড়ি রুমে যাও। হ্যাঁ, যাইতেছি। এই তোর আমার জন্য দোয়া করিস যাতে আজকে রাতে বিড়ালটা মারতে পারি। এ বলে ফাহিম ছাদ থেকে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে আসতেই মানজিয়া খাট থেকে নেমে ফাহিমের পা ধরে সালাম করলো। ফাহিম সালামের উত্তর দিয়ে মানজিয়াকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিয়ে দুজনে চলে আসলো 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। নফল নামাজ আদায় করে চলে আসলো খাটে। বেশ কিছুক্ষণ গল্প করার পর ফাহিম হঠাৎ মানজিয়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। পরবর্তীতে কি হয়েছে তা আপনারা বেশ ভালো করেই জানেন, কারণ আপনার তো অনেক বড় লিজেন্ড, আপনারা জানবেন না তো কে জানবে। আজকের গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন। গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।